সাল থেকে আমাদের এই কর্মসূচি চলে 2020 সাল থেকে। এটা ঐতিহ্যের বিষয়। চার ধামের এক ধাম আমাদের পবিত্র পুরীধাম। সেখানে মহাপ্রভু যখনই নৌকাযোগে গেছেন নদীবক্ষ দিয়ে, তাম্রলিপ্ত বন্দর তো বিরাট, এখন দেখবেন গোটা পৃথিবী জুড়ে প্রচার চলছে। আপনি সোশ্যাল মিডিয়া সাইডে ইউটিউবে গেলে দেখতে পাবেন তাম্রলিপ্ত কত বড় ছিল, প্রচার হচ্ছে। সেই সময় তিনি এখানে এসেছেন। আমরা এটা 2020 থেকে, আগে ছোট করে ওদের সাধ্যমতো করতো, তারপরে তমলুকের জনগণ, পূর্ব মেদিনীপুরের জনগণ, আমি উদ্যোগ নিয়েছি, মন্দির কর্তৃপক্ষ আমাকে করার সুযোগ দিয়েছেন। আর তমলুকের আপামর মানুষ, হিন্দুরা বিশেষ করে, দলমত নির্বিশেষে তারা এই কর্মসূচিতে যুক্ত হয়ে করেন। এবং শ্রী পাদুকা আসে নবদ্বীপ ধাম থেকে। এবারেও 3 দিনের কর্মসূচি হচ্ছে। এবং মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার গ্যাপে যেখানে মাইক বাজানোর অনুমতি আছে, এই রকম সময় আমরা করছি। 22 তারিখ বিকেল 3টের পর থেকে এবং 24 তারিখ সন্ধ্যায় সমাপ্তি। আপনি থাকবেন 23 তারিখে? আমি 22 এবং 24 দুদিন থাকব। ওখানকার কাউন্সিলর এবং পঞ্চায়েতের প্রধান দুজনের নাম আমি দিয়েছি। আপনারা দেখবেন এদের হাতে চলে গেছে। পুলিশ আত্মসমর্পণ করেছে। আর ওই এলাকাটাতে কার্যত ক্যামাক স্ট্রিট থেকে ভাইপোর অফিস থেকে পরিচালিত হয়। স্থানীয় স্তরে জাহাঙ্গীর পরিচালিত করে পুলিশকে, আর এখান থেকে ভাইপোর পিএ পরিচালিত করে। সব বখরার জন্য হচ্ছে। কোথাও কেউ ইট সিমেন্ট বালিও ফেলতে পারবে না, কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করতে পারবে না, সর্বত্র অর্থ চাই। বাংলাদেশিদের হাতে ফের আক্রান্ত বিএসএফ। বাংলাদেশিদের হাতে ফের আক্রান্ত বিএসএফ। হ্যাঁ, ওরা একটু চুলকাচ্ছে। ওরা চাইছে আমরা শক্তি দেখাই। আমরা মশা মাছি পিঁপড়ার গায়ে হাত দিই না। আর ওখানকার যে মোল্লা ইউনুস আছে, সুদখোর, সে আনপপুলার হয়ে গেছে। ও চাইছে ভারত অ্যাটাক করুক, তখন দেশপ্রেমের জিগির জাগিয়ে সবাইকে ইউনাইটেড করবে। যা বলার পৃথিবীর সর্বশক্তিমান আমেরিকা আরেক সর্বশক্তিমান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বসে বলেছে যে বাংলাদেশটা তার বিশ্ব রাজনীতিতে কি নীতি হবে, কি ব্যবস্থা হবে, সেটা নরেন্দ্র মোদীজি ঠিক করবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজকে চার্জশিট দিয়েছে। সেখানে দেখা গেছে আজকে চার্জশিট দেয়নি, সিবিআই রিপোর্ট দিয়েছে। তার সঙ্গে কিছু কাগজ অ্যানেক্স করেছে। এটা লোয়ার কোর্টেও দিয়েছে। আপনাদের এটা পুরনো খবর। এবং এতে বহু লোকের সুপারিশপত্র, পার্থ চ্যাটার্জির অফিসে যাদের সুপারিশপত্র, আপনাকে দুটো জিনিস আমি এক্ষেত্রে বলি, এটা নতুন নয়, এটা 2-2.5 বছর আগের পচা জিনিস আপনার বেরিয়েছে। যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার, মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে, তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই। আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের, সেই সুবাদে লিখেছিল, তারা তখন বিজেপি করতো না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে, তাদেরকে ডেকে জেরা করতো। সে জেরার কাজটাও হয়নি। এটা 2 বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল। এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটারগুলো মানিক ভট্টাচার্যের দপ্তরে গেছিল, তার একটা কপি শুধু, এটার সঙ্গে কিছু নেই। এবং যারা আজকে বিজেপির 2-3 জনের নাম আপনারা যারা এসেছে, তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। শুধু আমাদের সঙ্গে যারা আছেন 2-1 জন, তারা নয়, ওদের সঙ্গেও এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি, তাদেরকেও সিবিআই ডাকেনি। সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে। অতএব অবৈধ নিয়োগ যাদের হয়েছে, অর্থের বিনিময়ে যাদের নিয়োগ হয়েছে, ফাঁকা খাতা দিয়ে যাদের নিয়োগ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। এবং যদি কোনো নেতা মন্ত্রী আধিকারিকের আত্মীয় চাকরি পেয়ে থাকে, তার সুপারিশে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিক, সেটা আমরা চাই। কিন্তু সাথে সাথে এটাও চাই
যোগ্য যারা এই অযোগ্যদেরকে ব্যবস্থা নিতে গিয়ে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। যেমন 26,000 যে এসএসসির চাকরি, তাতে 19,000-এরও বেশি যোগ্য আছে, 5,890 জন অযোগ্য। আমরা অযোগ্যদের চাকরি যাক এটা একদম চাই, 19,000 সামথিং যারা যোগ্য তাদের চাকরি যাতে না যায় এটাও আমরা চাই, খুব ক্লিয়ার। এবং রাজ্য সরকার অবৈধ লোকেদের বাঁচানোর জন্যই যোগ্য অযোগ্য বাছাই করা তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি। তাই এটা মধ্য দিয়ে এমন কিছু বিষয় নয়, এটা কমপ্লিটলি যা মেটেরিয়াল তারা সিজার লিস্টে পেয়েছিল তার অ্যানেক্সচার, নাথিং এলস। সিবিআই এটা 3 বছরের বেশি ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনে যদি কোনো ফাউল প্লে হয়ে থাকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে পদেরই হোক। এমনকি আইএস মনীষ জৈনকে ডেকেও জিজ্ঞাসাবাদ সিবিআই এক্ষেত্রে করেছে। অতএব এটা নিয়ে কোনো গোপনীয়তার বিষয় নয়, একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ বিষয়। সরসংঘ চালক একটি কর্মসূচি করবেন বর্ধমানে সাঁইর একটি মাঠে। সেখানে তার কর্মসূচি হবে মাত্র 2 ঘন্টার। ওই মাঠ এবং পার্শ্ববর্তী এলাকায় কোনো মাধ্যমিক পরীক্ষা সেন্টার নেই, 1 নম্বর। রবিবার দিন কর্মসূচি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা অত্যন্ত জনহিতে কাজ করে। তারা ছাত্রছাত্রীদের হিতের কথা মাথায় রেখে কোর্টে জানিয়েছে এবং পুলিশকে লিখিত দিয়েছে যে লিমিটেড সাউন্ড বক্স ইউজ করা হবে, মাঠের বাইরে আওয়াজ যাবে না। তারপরেও আপনি আটকান কি করে? আমি তো নিমতৌড়ি দিয়ে এলাম, এক্ষুনি যান দেখি কুলবাড়িতে সে কে হিন্দু করছে কি মুসলমান করছে আমার দেখার দরকার নেই, দেখা আসুন তো। কতগুলো চোঙা টাঙিয়ে সেখানে মেলা হচ্ছে, ঠিক আছে? সেখানে কে করছে, কোন ধর্মের লোক করছে, কোন দলের লোক করছে বড় কথা নয়। সেখানে নিমতৌড়ি থেকে এসপির বাসা এবং পুলিশ লাইন 200 মিটারের মধ্যে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনলে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য কাজ করে। এবং ভারতবর্ষের তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন। চীন ভারত যুদ্ধের পরে চীন যুদ্ধে এত ভালো ভলেন্টিয়ারের কাজ করেছে আরএসএস এর সঙ্গের লোকেরা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশগ্রহণ করেছিল সংঘ। মমতা ব্যানার্জি জানে না বলে এসব করছে, ইতিহাস পড়তে হবে। বীর সাভারকারকে আন্দামানের জেলে রাখা হয়েছিল দেশপ্রেমী বলে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ভীত, আতঙ্কিত যে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, সামাজিক আন্দোলনে হোক, লাভ জিহাদের বিরোধিতা করার হোক, জমি জিহাদের বিরোধিতা করা জন্য হোক, সংঘের যে ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর মানুষ সংঘ এবং সংঘের আয়ামগুলিতে যুক্ত হচ্ছেন, এই আতঙ্ক থেকে পুলিশকে দিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী সরসংঘ চালকের সভাতে বাধা সৃষ্টি করেছিলেন। জাস্টিস অমৃতা সিনহা মহোদয়া, তিনি সরকার এবং পুলিশের অনেক অন্যায়ের বিরুদ্ধে বারে বারে তার আইনি পথে তার সিদ্ধান্ত আমরা দেখেছি। আজকেও আরেকবার পুলিশ মন্ত্রী তথা রাজ্য পুলিশ হাইকোর্টের একটা থাপ্পড় নয় 2টো থাপ্পড়